এইভাবে বাধ্য করে খাওয়াইতে পারেন? তিনটা প্রশ্নের সাথে জুলাই জাতীয় সনদের মিল আছে। আমরা গণভোট চেয়েছিলাম এই জুলাই জাতীয় সনদের ভিত্তিতে, সবাই সম্মত হয়েছিল। ইন্টারিম গভর্নমেন্ট, অস্থায়ী গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকারের মতো মৌলিক কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে না। তারা কিভাবে একটা অবৈধ আদেশ জারি করে রাষ্ট্রপতিকে দিয়ে? আমি মহামান্য রাষ্ট্রপতির সাথে তখন কথা বলেছিলাম যে মহামান্য রাষ্ট্রপতি, আপনি কি আদেশ জারি করতে পারেন? বলে, আমি তো পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। তা এখন রাজহংসকে জোরপূর্বক স্বর্ণের ডিম পারতে বাধ্য করার মতো ঘটনা। যাই হোক, এখন সেটা অবৈধ ডিম্ব হয়েছে। এখন সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর দফা ৮ অনুসারে ওই আদেশেরই অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কোনো বিধান না থাকার পরেও একজন মাননীয় ব্যারিস্টার সদস্য বলেছেন, না, আমার মাননীয় সদস্য বোধহয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফর্মটা আমি পটুয়াখালী থেকে আনি নাই, এখানে কে সাপ্লাই করলো? আমি একমত, প্রধান নির্বাচন কমিশনারের অফিস থেকে এই ফর্ম এখানে জাতীয় সংসদে দেওয়ার এখতিয়ার প্রধান নির্বাচন কমিশনার নাই। তিনি শপথ নিয়েছেন তফসিল 148 অনুচ্ছেদের অনুবলে তফসিল 3-এ সংবিধান সংরক্ষণের জন্য তিনি শপথ নিয়েছেন। তিনি শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। কেউ একজন সিভিল রাইট হিসেবে মামলাও করেছে, ওখানে পক্ষভুক্ত করে নাই নির্বাচন কমিশনকে, কিন্তু বার্ডিক যদি আসে নির্বাচন কমিশন যে এটা ভায়োলেট করেছে আসবে। আমি মাননীয় প্রধান নির্বাচন কমিশনারকে এখানে বলা ঠিক না, যেহেতু উনি অনুপস্থিত, এটা বিধান নাই, সেজন্য ঘুরিয়ে বলছি, প্রশ্ন করতে পারতাম, করছি না, যে আপনি সংবিধান সংরক্ষণের জন্য শপথ নিয়েছেন, এই ফর্ম আপনাকে দাখিল করা জাতীয় সংসদের সচিবের কাছে পৌঁছে দেওয়ার কি এখতিয়ার কে দিয়েছে? কোন আইন বলে দিয়েছে? জাতীয় সংসদের সচিব এখানে উপস্থিত আছে বলতে পারি, ভায়োলেশন তো হবে না। তিনি সেই ফর্মটা আমাদের কাছেও পাঠালেন, ওনাদের কাছেও পাঠালেন। আমরা তখন আমাদের নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে বললাম, আমরা তো আজকে শপথ নিতে যাব, এখানে তো 2বার শপথ নিতে হবে। দেখা যাচ্ছে প্রথমবার শপথ নেওয়ার পরে দ্বিতীয়বার শপথ নিলে তো আগেরটা ভায়োলেশন হয়ে যাবে। এখন কি করবেন? বলে, আমি তো এমপি হিসাবে নির্বাচিত হয়েছি, ব্যালটের মধ্যে একটা ধানের শীষ ছিল, আর একটা কোদাল মার্কা ছিল, আর একটা কি যেন ছিল, দাড়ির পাল্লা ছিল। আপনার খুশি হয়েছেন? ঠিক আছে, দাড়ির পাল্লাও ছিল, আচ্ছা শাপলাও ছিল না। ওনার আসনে শাপলা দাঁড়ায় নাই, ওনার আসনে শাপলা কুলি দাঁড়ায় নাই, ঢাকা 17-তে ছিল না, সেজন্য না ওনার আসনে দাঁড়ায় না, ঢাকা 17-তে দাঁড়ায়। আপনাদের একজন ডাক্তার সাহেব দাঁড়াইছে এবং ওনার পরিচয় দিচ্ছে যে আমি তারেক রহমানের বিরুদ্ধে ইলেকশন করতেছি, জানো না বলছি। তো উনি বললেন যে ব্যালটে তো এখানে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদা কোনো ব্যালট ছিল না। ব্যালট ছিল না, ব্যালট ছিল না। বলে যে এখানে এমপি নির্বাচিত হওয়ার জন্য কনস্টিটিউশনাল ম্যান্ডেট হিসেবে নির্বাচন কমিশন সংসদ সদস্যদের নির্বাচনে একটা ব্যালট দিয়েছে, সেখানে আমরা সিল দিয়েছি। আর একটা গণভোটের ব্যালট ছিল যে সংস্কার চাই কি চাই না, হ্যাঁ ওখানে হ্যাঁ না দিবে, জবরদস্তি দিয়েছে, দিল। 3টার মধ্যে ঠিক আছে, 1টার মধ্যে ঠিক নেই, 4টা প্রশ্নের মধ্যে। তো সেটা তো আর নির্বাচিত হয় নাই, সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদের পক্ষে আছে কি নাই। তো জুলাই জাতীয় সনদের পক্ষে তো আমরা আছি, সারা জাতি আছে, সেটা দিয়ে তো সংস্কার পরিষদের কোন সদস্য এখানে নির্বাচিত হয় নাই। শপথ নিবেন কিভাবে? এই যে মাননীয় সদস্য গেজেট নোটিফিকেশন দেখাচ্ছে,
আমি তো গ্যাজেট নোটিফিকেশন দেখতে দেখতে এই 70-এর কাছাকাছি আসছি। কোনটা গেজেট আর কোনটা আইন সেটাই এখন বর্ণনা করছি। এখন সার্বভৌম জাতীয় সংসদের নির্বাচিত সদস্যগণ কিভাবে নির্বাচিত? সার্বভৌম জনগণের এখতিয়ার অনুসারে তাদের প্রতিনিধি হিসাবে তারা নির্বাচিত করেছে এই সার্বভৌম জাতীয় সংসদে প্রেরণ করার জন্য। আমরা ব্যক্তিগতভাবে কেউ সার্বভৌম নই, কিন্তু এই হাউস বাংলাদেশের একমাত্র হাউস যেটা সুভারেইন, যেখানে যেই আলোচনায় আপনি করবেন এটা আদালতে নেওয়া যাবে না। এটাই হচ্ছে সার্বভৌমত্বের প্রকাশ। জনগণের সার্বভৌমত্ব, জনগণ জনপ্রতিনিধি নির্বাচিত করে সাংবিধানিক ভোটের মাধ্যমে আমাদের এখানে পাঠাইছে। আর একটা ভোট যেটা গণভোট হয়েছে সেটা সংস্কারের পক্ষে আছে কিনা হ্যাঁ অথবা না বলেন। আমার এই এখতিয়ার সংসদ সদস্য হিসেবে, এই সার্বভৌম সংসদের এখতিয়ার কি একটা গণভোটের সংস্কারের হ্যাঁ অথবা না দিয়ে 70%-এর কথা যেটা বলছে সেটা কি ভায়োলেট করা যায়? তারা তো বলেছে আপনি সংস্কার চান কি চান না, চেয়েছে, আমরা তো সংস্কার চাই, কিন্তু কিসের ভিত্তিতে চাই? যেটা রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদ 2025 ভবিষ্যতের পথরেখা যেটা স্বাক্ষরিত হয়েছে ঐতিহাসিকভাবে, সেটার ভিত্তিতে সংস্কার চাই। আর প্রশ্ন উঠতে পারে গণভোট এবং তার ফলাফলের কি হবে? বলে ফেললাম, অসাংবিধানিক আদেশের অনুবলে বেআইনি কোনো আদেশের মাধ্যমে কোনো কিছুই বৈধতা পেতে পারে না মাননীয় স্পিকার। এই উক্ত জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং গণভোট অধ্যাদেশ 2025, এই দুইটারই বৈধতা উচ্চ আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে, যা বিচারাধীন এবং রুল জারি হয়েছে বলে শুনলাম। অতএব বিচারাধীন বিষয়ে পার্লামেন্টে বিতর্ক হবে কি হবে না সেটা আলাদা বিতর্ক হতে পারে, এই বিতর্ক এখানে হবে কি হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ 2025 এর প্রতিটি অক্ষর, শব্দ, বাক্যকে ধারণ করে বাস্তবায়নের জন্য জাতির কাছে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা জুলাই জাতীয় সনদের আলোকে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের 2024-এর শহীদের আকাঙ্ক্ষা এবং জাতির প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতিবদ্ধ। এদেশের জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহার সমর্থন করে শতকরা 51% ভোট দিয়ে তাদের ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে। কিন্তু আমরা সরকারি দল, বিরোধী দল সবাইকে নিয়ে এই মহান জাতীয় সংসদে সমঝোতার ভিত্তিতে আলাপ আলোচনার মধ্য দিয়ে সংবিধানের গণতান্ত্রিক সংশোধনী আনতে চাই। বাংলাদেশের মানুষের বিশাল জনপ্রত্যাশার প্রতি আমরা সকলেই দায়বদ্ধ। আমি এখন কনক্লুড করব, এরপরে পলিটিক্যাল বক্তব্য আমি দেব না, কারণ সময় বোধহয় বেশি নাই। হ্যাঁ, আচ্ছা, 1 মিনিট সময় আছে আপনার। ঠিক আছে, আমি 1 মিনিটে, আপনারা একেবারে না বললেও ভালো, তাই আমি আহ্বান জানাচ্ছি মানে স্পিকার, আসুন আমরা সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে, সংশোধনের মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের ঐতিহাসিক অঙ্গীকার প্রতিপালন করি। সেজন্য আমি আজকে এই মহান জাতীয় সংসদে প্রস্তাব রাখছি অন বিহাফ অফ আওয়ার লিডার অফ দি হাউস। জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সকল রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করি এবং উক্ত কমিটিতে আমরা সকলে মিলে আলাপ আলোচনা করে সমঝোতার মাধ্যমে জনপ্রত্যাশিত সংবিধান সংশোধনী বিল এই মহান জাতীয় সংসদে উত্থাপন করি এবং সেটা সমঝোতার মাধ্যমে আমরা গ্রহণ করি। আমার সময় শেষ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এখন আমি বিরোধী দলের নেতা তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
আমার বক্তব্যের হায়াত কতটুকু হবে? আপনাকে সময় দেই। আপনাদের বিরোধী দল থেকে ইতিমধ্যে 56 মিনিট বলেছেন। তো আমি প্রথমে চেয়েছিলাম যে 1 ঘন্টা করে 2 ঘন্টা হোক, তবে আপনাদেরকে কিছু সময় বেশি দেবো। আমি আগেই যেহেতু বলেছি, খুব ভালো হয় যদি আপনি 10 মিনিটে শেষ করে দেন। বোধহয় কষ্ট হবে আমার জন্য। আচ্ছা, আপনাকে কষ্ট দিতে চাই না। থ্যাংক ইউ সো মাচ। মাননীয় স্পিকার, আমি পুরা সময়টা জুড়ে সমস্ত মাননীয় সংসদ সদস্য যারা বক্তব্য রেখেছেন তাদেরকে সম্মানের সাথে অনুধাবন করার চেষ্টা করেছি। দেশ এবং জাতির জন্য সংবিধান এবং এই সংসদ, আমরা কে ট্রেজারি বেঞ্চে আর কে অপোজিশন বেঞ্চে, এগুলা কোনো পার্মানেন্ট জিনিস না। এই স্বাধীন বাংলাদেশেই কিছু কিছু দল তারা ওখানে বসতেন, আজকে তারা কোথাও নেই। আবার এখানে যারা বসতেন মাঝে মধ্যে ওখানেও বসতেন, আজকে তারা এখানে বসা আছে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা দলের অভিপ্রায় নয়, জনগণের অভিপ্রায়টাকেই আমরা সম্মান দিয়ে এখানে এসেছি এবং এই প্রস্তাবটা উত্থাপন করেছি। অতি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যেহেতু আন্দালির রহমান পার্থ সাহেব এখানে নেই, জন্য আমি ব্যাপারে কোনো কথা বলবো না। উনি ফায়ার করেছেন, কিন্তু কিছু কিছু ফায়ার ওনার ব্যাক ফায়ার হয়ে গেছে। জনাব সালাউদ্দিন আহমদ সাহেব অত্যন্ত বিজ্ঞ লোক। আমি যতদূর জানি তিনি আইনের ছাত্র ছিলেন। আর আমরা ফেসিবাদী আমলে দফায় দফায় সেই আইনের নামেই আমরা ফেসিবাদের ভিকটিম হয়েছি। ওনার পজিশন একজন জ্ঞানী মানুষ হিসাবে, আর আমাদের পজিশন একজন বক্তা হিসাবে। আমরা ভোগ করেছি, ভিকটিমাইজড হয়েছি আমরা। তো উনি ভাগ্যবান। না, আপনিও আরো বড় ভিকটিম হয়েছেন, এটাও আমি স্বীকার করি। আমি সবসময় স্বীকার করি যার যেখানে যে অবদান। তিনি 73 সালের পরে অর্ডার যে আইন নয় সেটার উল্লেখ করেছেন, কিন্তু এর পরে বহু অর্ডারও, বহু অধ্যাদেশ, বহু আদেশ আইনের রূপ নিয়েছে। আজকে যদি সেই সমস্ত সম্মানিত ব্যক্তিদের সম্পর্কে কথা বলি, তারা আজকে দুনিয়ায় নেই। অনেককেই আমরা অন্তর থেকে গভীরভাবে শ্রদ্ধা করি, তাদের প্রতি অশ্রদ্ধা হবে। আমি সেই জায়গায় ফিরে যেতে চাই না। আবারও বলবো, সংবিধান এবং আইন মানুষের জন্য, আইন কিংবা সংবিধানের জন্য জনগণ নয়। এই জিনিসটা আমরা খেয়াল রাখলে ভালো হতো। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে এখানে যারা এসেছেন তারা জনগণের মধ্যে অতি শ্রদ্ধার পাত্র। কাজেই কাউকে হিট করে কথা বলাটা আমি কখনো সমীচীন মনে করি না। আমি সেদিকে যাব না। আমাদের জনাব সালাউদ্দিন আহমদ সাহেব বলেছেন যে আদেশটা দেওয়া হয়েছে, এইটা একটা অন্তহীন প্রতারণা করা হয়েছে। কে করেছে? ইন্টারিম গভর্নমেন্ট এবং প্রেসিডেন্ট মিলে করেছেন। তো এইটা তো জুলাই 13 তারিখ হয়েছে, নভেম্বরের 13 তারিখ হয়েছে, আর ভোট হয়েছে 26 সালের 12 ফেব্রুয়ারি। দীর্ঘ সময় মাঝখানে ছিল। আমরা প্রথমে দাবি করেছিলাম গণভোটটি আগে হোক এবং সংসদ নির্বাচন পরে হোক, কিন্তু বিএনপির দাবির কারণে, একই দিনে হওয়ার কারণে, ওনাদের গণভোট এবং সংসদ নির্বাচনের দাবিটা সরকার গ্রহণ করার কারণে ওনারা ফরমালি সরকারকে অভিনন্দন জানিয়েছে। তাহলে গণভোটটা তো ওনাদেরও দাবি ছিল। গণভোটে কি কি বিষয় অন্তর্ভুক্ত হবে তা কিন্তু আগেই তাদের ওয়েবসাইটে প্রচার করা হয়েছে। নির্বাচন কমিশন এটা করেছে যথেষ্ট সময় দিয়ে। আমরা দেখেছি, সরকারি দলও এটা দেখার কথা। এই সব কিছু দেখে শুনেও যদি আমিও বলি, মাননীয় প্রধানমন্ত্রীও বলেন যে সবাই গণভোটে হা বলুন, তাহলে আমরা দুষ্টা করলাম কোথায় আর আমাদের মধ্যে ভাগটা হলো কোথায়? আমরা তো এক হয়েই করেছি। আমরা আমাদের জায়গায় আছি, আমরা জায়গা পরিবর্তন করি নাই। আমি ধন্যবাদ জানাই জনাব সালাউদ্দিন আহমদ সাহেবকে। উনি বলেছেন যে উনিই দাবিটা প্রথম করেছিলেন
জনগণ কি চায় সেটা আমরা জনগণের কাছে ছেড়ে দিই। যদি বেশিরভাগ জনগণ এটা সমর্থন করে তাহলে আমরা এটা সবাই মানব। বেশিরভাগ জনগণ সমর্থন করেছে, এখন এটা মানার প্রশ্ন। যদি আমরা অসাংবিধানিক বলি, আবারও বলবো অতীতের অনেক গণভোট নিয়ে প্রশ্ন উঠবে, আমি সেদিকে যাব না। অসাংবিধানিক বা সংবিধান বহির্ভূত অনেক কাজই তো হয়ে গেছে, সবাই মিলেই তো করলাম। তো সেই জায়গায় তো আমরা কোনো আপত্তি করলাম না। কেন করলাম না? এটা দেশ এবং জনগণের জন্য প্রয়োজন ছিল। সেই জায়গায় যদি না করি, এই জায়গায় তারা যদি এই সপোর্টটা নিয়ে আজকে এই সংকট তৈরি না করতেন, এখানে এটা আলোচনারই দরকার ছিল না, এই সময় নষ্ট করার দরকার ছিল না। এই মহান পার্লামেন্টের, এই মহান সংসদের এই সময়টা তো আমরা ব্যয় করছি এই কারণে যে ওই কাজটা হয়নি বলে। এই জন্যেই আমরা চেয়েছিলাম যে এই অধিবেশন কিভাবে ডাকা যায়, কখন ডাকা যায়, তার উপরে আলোচনা হোক। আলোচনা অনেক হয়েছে, পক্ষে বিপক্ষে, মেরিট ডিমেরিট অনেক এসেছে। আসার শেষ প্রান্তে এসে আমাদের সম্মানিত সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সংস্কার পরিষদের মেম্বার হিসাবে আমরা যে নির্বাচিত হচ্ছি এর জন্য কোনো ব্যালট ছিল না। আমি বলবো ব্যালট ছিল। গণভোটের ব্যালটটাই সেই ব্যালট, এবং যে আদেশ বলে গেজেট হয়েছে ওখানে পরিষ্কার লেখা ছিল যে এই নির্বাচনে যারা সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন তারা একই সাথে সংস্কার পরিষদের সদস্য হিসাবেও বিবেচিত। আমি মনে করি যে আজকে তো আমরা একটা ছোট অংশ, বিশাল অংশ জুড়ে ট্রেজারি বেঞ্চ, এবং এখানে অনেক অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান আছে। আমি ব্যক্তিগতভাবে একেবারেই পার্লামেন্টে একজন শিশু। আজকে এই পার্লামেন্টে আমার বয়স হচ্ছে 4 দিন, 4 দিনের শিশু আমি। তারা তো অভিজ্ঞ, তারা এই বিষয়গুলো আগে নিশ্চয়ই খুঁটে খুঁটে দেখেছেন। আমি নিজে সংস্কার এর জন্য যে ঐকমত্য কমিশন হয়েছিল সেখানে কোনো মেম্বার হিসেবে যোগদানের সৌভাগ্য অর্জন করি নাই, কিন্তু এখানে অনেকে ছিলেন, তাদের হাতেই তো এইগুলো ফর্মুলেট হয়েছে, ফর্মুলেট হয়ে আমাদের সবার কাছে, জনগণের কাছে এসেছে। আজকে তারা নিজেদের তৈরি করা জিনিসের সাথে স্ববিরোধিতা করতে পারেন না। এটা মেনে নেওয়াই ছিল মহত্বের লক্ষণ, এবং আমি মনে করি রাষ্ট্র দায়িত্ব হতো তাদের, ভালো হতো। শেষের দিকে এসে সম্মানিত মাননীয় সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছে। আজকে পুরো আলোচনাটা হচ্ছে সংস্কারের উপর, সংস্কার পরিষদের উপর, এর সভা আহ্বানের উপর। তিনি যদি ভালো হতো এরকম করে একটা প্রস্তাব দিতেন যে এই সংস্কার নিয়ে যে আলোচনা হলো তাকে একটা জায়গায় পৌঁছানোর জন্য আসুন আমরা একটা বিশেষ কমিটি করি, তাহলে দ্যাট কুড বি ম্যাটার অফ কনসিডারেশন। আমরা এটাকে ইতিবাচকভাবে দেখতে পারি, কারণ আমরা সংকট তৈরির জন্য তো এখানে আসিনি, দেশের মানুষের সংকট নিরসনের জন্য এখানে এসেছি। আমরা প্রথম দিনই মাননীয় স্পিকারকে অভিনন্দন জানাতে গিয়ে বলেছিলাম যে আমরা একটা গঠনমূলক বিরোধী দল হিসাবে এখানে দায়িত্ব পালন করতে চাই। বিরোধিতার খাতিরে কোনো বিরোধিতা নয়, বরঞ্চ যেখানে প্রয়োজন সহযোগিতা আর জাতির অধিকার সংরক্ষণের প্রয়োজনে বিরোধিতা। আমরা আমাদের পজিশনে এখনো আছি। আমরা সরকারি দলকে আন্তরিকভাবে আহ্বান জানাবো যে আসুন, জনগণের বৃহত্তর রায়, যে রায়টা জনগণ দিয়েছে, কত পার্সেন্ট আমি এটাতে আর যাচ্ছি না বারবার, জনগণ গণভোটকে গ্রহণ করে নিয়েছে। আমরাও গ্রহণ করার মাধ্যমে জনগণকে সম্মান করি, তাহলে এই সংসদ সম্মানিত হবে ইনশাআল্লাহ। এই জন অভিপ্রায় এর মধ্য দিয়ে প্রতিফলিত হোক আমাদের সমন্বিত উদ্যোগে। এখানে আলাদা আমরা এক লাইনে, ট্রেজারি বেঞ্চ আরেক লাইনে চলতেই থাকলাম, এটার মাধ্যমে সমাধান কিভাবে হবে এটা আমরা সবাই বুঝি। এই জন্য আমরাও সমাধান চাই, কিন্তু আমরা ন্যায্যতার ভিত্তিতে চাই। যে বিষয়ের উপরে আলোচনা হয়েছে সেই বিষয়ের উপরে একটা কমিটি আপনি যদি উত্তম মনে করেন আপনি করে দিতে পারেন, তবে সেখানে আমাদের আহ্বান থাকবে
যে দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। তাইলে আমরা সেখানে আমাদের মতামত সুন্দরভাবে দিতে পারবো। এখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি কোনো কমিটি গঠন হয়, তাহলে এখন যেমন এখানে ডিবেট হচ্ছে, তখনও সেখানে ডিবেট হবে। যে লাউ সেই কদুতেই থেকে যাবে, অন্য কোনো ফল আমরা এখান থেকে আহরণ করতে পারবো না। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি কনক্লুড করুন। টেক অ্যানাদার 3-4 মিনিটস। আমরা আমাদের অভিপ্রায় আপনার সামনে তুলে ধরেছি, এখন সিদ্ধান্ত আপনার। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিরোধী দলীয় নেতা।